দর্শক সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা কথা বলবো বাংলাদেশের বাজারে কেন তুলনামূলক কম দামে নতুন গাড়ি পাওয়া যায় না। সেই সব কারণ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হোসেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলা কার্সের স্বত্বাধিকারী জাকির হোসেন। জাকির ভাই, আমাদের সময়ের আলাপে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য। আমি ট্রাই করবো হেল্প করার জন্য, যেভাবে কীভাবে করলে বাংলাদেশের জন্য সবার জন্য ভালো হয়। সো আল ট্রাই মাই বেস্ট আমি আমার ওপিনিয়ন দেওয়ার জন্য। আমরা যেটা বলছিলাম, আমরা আসলে সেটাই জানতে চাই, কেন তুলনামূলক কম দামে বাংলাদেশে নতুন গাড়ি পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচারটা আছে, এটা সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে বলতে পারেন সবচেয়ে খারাপ ট্যাক্স স্ট্রাকচার। বাংলাদেশে 800 থেকে 1500 সিসির গাড়ির ট্যাক্স স্ট্রাকচার ইজ বেসিক্যালি সেম। সো 800, 900, 1000, 1200 যেটাই বলবেন ট্যাক্স হচ্ছে সেম হবে। সো বাংলাদেশে যেটা সবচেয়ে বড় প্রবলেম ফেস করে সেটা হচ্ছে ট্যাক্স স্ট্রাকচার, কাস্টম ট্যাক্স যেটা আমরা বলি। সেই ট্যাক্স স্ট্রাকচারটা যদি চেঞ্জ করা যায়, মানে 500 থেকে 1000 থাকুক, 1000 থেকে 1500 থাকুক, আবার 1500 পরে কিন্তু 1500 থেকে 2000 আছে, 2000 থেকে 2200 আছে, আবার 2000 থেকে 2500 আছে, ওটার পরে আবার কমে গেছে। বাট ফর সাম রিজন বাংলাদেশের গভর্নমেন্ট এনবিআর আমি অনেকবার রিকোয়েস্ট করার পরও তারা এই ট্যাক্স স্ট্রাকচারটা চেঞ্জ করতেছে না। ওয়ার্ল্ডে কিন্তু সব জায়গায় আছে, আপনি ইন্ডিয়াতে দেখবেন, পাকিস্তানে দেখবেন, ওয়ার্ল্ডে আপনি এনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, আপনার ট্যাক্স স্ট্রাকচার অনেক ডিফারেন্ট আছে। আপনি যদি 300 সিসির গাড়ি চালাতে চান, আপনি পারবেন না কেন? আপনার ওই অ্যাবিলিটি, আপনার যদি আপনার যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী আপনি গাড়ি চালাবেন। মানে আমাদের তো এটা মানে কাঠামোগত কারণে কস্টিং বেড়ে যাবে, সেজন্য আপনারা তৈরি করেন না নাকি? একদম আসলে আইন সিদ্ধভাবেই বন্ধ আছে, নিষেধাজ্ঞা? না না, এটা এনবিআর এর যে বাংলাদেশের যে কাস্টম গ্যাজেট যেগুলো আছে সেটার মধ্যেই দেওয়া আছে। 800 থেকে 1000, 800 থেকে 1500 সিসি বেসিক্যালি সেম গাড়ি, সেম ট্যাক্স স্ট্রাকচার। আপনি যদি 1100 সিসি বানাতে চান, সেটা কি পারবেন? আমি পারবো, আমরা পারবো, আমাদের ওই ফেসিলিটিটা আছে। আমরা 500 সিসিও পারবো, 800 সিসিও পারবো, 1000ও পারবো, 1500 পারবো। এখন তো আমরা 1500 বানাচ্ছি। আমরা তো 2000 সিসি বানায় আমরা বাংলাদেশ পুলিশকে আমরা গাড়ি দিচ্ছি। সো আমাদের তো এই ফেসিলিটিটা আছে বানানোর জন্য। মানে সেই ক্ষেত্রে ট্যাক্স ভ্যাট একই পরে, সেজন্য আপনারা আগ্রহী কম। হ্যাঁ, আপনার যদি একটা সেম গাড়ির দাম যদি অটোমেটিকলি একটা ছোট গাড়ির দাম আর যদি বড় গাড়ির দাম 1500 সিসি গাড়ির দাম আর 800 সিসি গাড়ির দাম যদি একই হয়ে যায়, সো মানুষজন তো 1500 সিসি গাড়িই নিতে চাবে। সো ওই জন্য এই একটা ঝামেলা আছে আমাদের এনবিআর এর সাথে, কাস্টম সাথে, কাস্টম বাংলাদেশের কাস্টম ট্যাক্সেশনের সাথে। আরেকটা জিনিস যেটা আছে, যেহেতু আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারার, উই আর দ্য ওনলি ম্যানুফ্যাকচারার অ্যান্ড উই আর অলসো অ্যান অ্যাসেম্বলার। এটা কিন্তু দুই জিনিস। সো আমরা কিন্তু বেসিক্যালি একটা গাড়ির ইঞ্জিন দিয়ে আরেকটা গাড়ি বানাতে পারি, ওটার এবিলিটিটা আমাদের আছে। সো যেমন আমরা লাস্টে যে আমরা টাইটান যে আমাদের লঞ্চ আপ করা হলো, টাইটান কিন্তু আমরা মিৎসুবিশি ইঞ্জিন ইউজ করতেছি, বাট গাড়ি কিন্তু আমরা বডিটা কিন্তু আমরা চায়নার থেকে আনতেছি। সো আমি কিন্তু এই গাড়ির মধ্যে কিন্তু আমি 1500 সিসিরও ইঞ্জিন বসাতে পারতাম, বাট যেহেতু পুলিশে ইউজ করা হয় গাড়িগুলা, লং ডিস্টেন্সে যেতে হয় অনেক কাজেতে, তো 2000 সিসি তো হেভি করে বানানো, ইটস ওকে। বাট ইফ ইউ আর ইউজিং দ্য সেম কার, ইফ ইউ ওয়ান্ট টু, আপনি যদি এই গাড়িটা আপনি ঢাকা শহরের ভিতরে ইউজ করতে চান, আপনার তো 1500 সিসি তো অনেক বড়, আপনার দরকার 500 সিসি, 800 সিসি ম্যাক্সিমাম। 800 সিসি বা 500 সিসিতে যদি আসে, তাহলে দামটা কেমন কম বেশি হবে? আপনার বাংলাদেশের 800 থেকে শুরু করে 1500 সিসির ট্যাক্স হচ্ছে অলমোস্ট 132% ট্যাক্স। আপনি যদি এই ট্যাক্সটাকে আপনি 50% কমায় নিয়ে আসেন, 60% কমায় নিয়ে আসেন, আপনার গাড়ির দামে তো হাফ চলে আসবে। সেক্ষেত্রে কেমন টাকার অঙ্কে কেমন? আমি আপনার 7 থেকে 8 লাখ টাকার মধ্যে আমি গাড়ি নামানো, আমরা যখন স্টার্ট করছি, আমরা ফার্স্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নিলাম বিরাট থেকে, তখন কিন্তু আমাদের প্রপোজালে ছিল 8 থেকে 10 লাখের মধ্যে আমরা গাড়ি নামাবো। এই 3 বছর আগে 2023 সালে তো আমরা করলাম। বাট তারপরে আমরা প্রপোজ করলাম, এটা কিন্তু আমরা প্রপোজ করে আমরা বিরাট থেকে লাইসেন্স নিলাম। বাট তারপরে যখন যাই বিরাটে, তখন আর ওরা বলেন না, এখন আর দেওয়া যাবে না। সো বেসিক্যালি আমাদের ওই 8 থেকে 10 লাখ গাড়ি কিন্তু এখন 15-16 লাখ টাকা হয়ে গেছে। প্লাস আপনাদের ডলার রেট অলমোস্ট 40% বেড়ে গেছে। সো আমি যতই চেষ্টা করতেছি যে গাড়ির দাম কমাতে, ততই দেখতেছি গভর্নমেন্ট চাচ্ছে যে গাড়ির দাম খালি বাড়ায় দিতে। কিন্তু আপনারা যদি ভ্যাট ট্যাক্স কমায়, তাহলে তো সরকারের যে রাজস্ব, যেটা সবসময় সামনে আসে, সেক্ষেত্রে তো সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। এইটা যদি আপনি চিন্তা করে দেখেন, এটা আপনার বিজনেস ওয়েতে চিন্তা করতে হবে। আপনি এখন গাড়ি বেচতেছেন 2টা, তখন বেচবেন 5টা। সো আপনি কি অ্যাকচুয়ালি কমাচ্ছেন না অ্যাকচুয়ালি বেশি পাচ্ছেন? সো আপনার তো তখন আমাদের যে মিডল ক্লাস থেকে লোয়ার ক্লাস, আমাদের যে আজকে বাংলাদেশে এই যে বাংলাদেশের যে টেসলার যে প্রবলেম হইতেছে, বাংলাদেশি টেসলা যেটা বাংলাদেশের রিক্সাগুলো, আই হ্যাভ অফার্ড দ্য গভর্নমেন্ট অলমোস্ট 5 years ago যে আপনারা যদি এগুলারে না কমান, পিপল উইল কাম আপ উইথ আনাদার সলিউশন।
আজকে কি আসছে, আমরা এই টেসলার মধ্যে কি করছে, 3-4 ঘোড়া মোটর লাগাচ্ছে, বাট দ্য ব্রেক সিস্টেম ইজ নট হাইড্রোলিক, দে আর ইউজিং আ নর্মাল ব্রেক সিস্টেম। সো এই ব্রেক তো এই 4 ঘোড়া মোটরে থামানোর ব্রেক না, এটা তো সাইকেলের ব্রেক। ওকে, সো এই কী হচ্ছে এখন বাংলাদেশে একটা আনলিমিটেড অ্যাক্সিডেন্ট হওয়া শুরু করছে। এটা কিন্তু আমরা অনেক আগে আমরা প্রপোজাল দিয়েছিলাম, আমাদের লিখিত প্রপোজাল এখন এবং সড়কের বিশৃঙ্খলাও তৈরি হচ্ছে, পুরাপুরি বিশৃঙ্খলা তৈরি করছে। আপনি মনে করবেন যে লাস্ট গভর্নমেন্টের একটা টাইমে এই যে সিএনজিটা, আমাদের এই সিএনজিগুলোর নাম কিন্তু ছিল অ্যাকচুয়ালি বেবি ট্যাক্সি। এই বেবি ট্যাক্সিকে রিপ্লেস করে সিএনজি আনা হয়। ওয়াই ডিড দ্য গভর্নমেন্ট ডিড দ্যাট? তুমি ওনারা কোথার থেকে এই পলিসিটা কোথার থেকে পাচ্ছে? ওরা মনে করতেছে বাংলাদেশে অনেক বেশি গ্যাস আছে, সো ওয়াই ডোন্ট বি ব্রিং সিএনজি। বাট ইটস নট স্ট্যাবলিশ আমাদের গ্যাস আছে নাকি না। সো আপনি সিএনজি আনলেন কিসের জন্য? উই কুড হ্যাভ ইজিলি রিপ্লেস দিস ওয়ার্ল্ড ওয়াইডে ইভেন ইন্ডিয়া, যেটা বাংলাদেশ আমাদের নেইবারিং কান্ট্রি, ইন্ডিয়া পাকিস্তানে, দে আর ট্রাইং টু গেট রিড অফ দিস সিএনজি বেবি ট্যাক্সি। আপনার এটা শব্দ দূষণ করে, এটা এনভায়রনমেন্টের দূষণ করে, এভরিথিং ইজ ব্যাড ফর দিস থিং। বাট আলটিমেটলি কী করলো, আপনার ওই বেবি ট্যাক্সি রিপ্লেস করে সিএনজি ঢুকাই দিল। অ্যান্ড নাও সিএনজির আপনার একটা গাড়ি বাচ্চা 7-8 লাখ টাকা করে সিএনজি, এবং লাইসেন্স বাচ্চা 7-8 লাখ টাকা করে। এখন এই সিএনজিগুলোর দাম হচ্ছে 15-20 লাখ টাকা। আপনি 15-20 লাখ টাকা, আমরা তো 30 লাখে গাড়ি বানাই দিই আপনাদের। সো ওয়াই ইজ দেয়ার সিএনজি ইন দ্য রোড? আপনি তো স্মল ছোটো গাড়ি দিতে পারেন, দ্যাট হ্যাজ দ্য ফেসিলিটি অফ, আপনার ভালো একটা স্টেরিও থাকবে, এয়ার কন্ডিশন থাকবে, এবং আপনার প্রপার মাইলেজ আপনি পাবেন। এই সিএনজি তো সব চুরির আড্ডাখানা এখন। একটু জানতে চাই, আপনি আসলে এই অটোমোবাইল সেক্টরে কেন আসলেন? মানে কি দেশের মানুষকে কম দামে গাড়ি দেওয়ার জন্য, নাকি অন্য কোনো বিজনেস? বলতে চান সত্যিকারে আই ওয়ান্টেড টু হেল্প দিস কান্ট্রি। আমি বিদেশে ছিলাম অনেকদিন, 15 বছর বিদেশে ছিলাম। তারপর আমার বাবা নিয়ে আসে আমাকে বাংলাদেশে। সো আমি বাবার ব্যবসায়ী, মোস্টলি আমাদের যে স্টিল মিল আছে, কোল্ড স্টোরেজগুলো আছে, এগুলো আমি দেখাশোনা করতাম। পরে আমি চিন্তা করে দেখলাম যে আমি এই দেশের জন্য কী করব। ইফ আই এম হেয়ার, আই হ্যাভ টু গিভ সামথিং টু মাই কান্ট্রি। তো ওইখান থেকে প্ল্যান করে আসলাম যে আচ্ছা ঠিক আছে, গাড়ি যদি আমি ম্যানুফ্যাকচার করতে পারি এবং আমি যদি ছোট গাড়ি দিতে পারি, হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে যদি আমি ফ্যাসিলিটেটে দিতে পারি, আমি ছোটো গাড়ি এনে দিতে পারি, তাহলে ওয়াই উডন্ট আই ডু দ্যাট? সো বেসিক্যালি দ্যাটস হাউ আমি গাড়ির মধ্যে করলাম। এই কয় বছরের যে পথ চলা, তাতে আপনাকে সবচেয়ে বেশি শিখাইছে কি? মানে বাস্তব অভিজ্ঞতা থেকে গাড়ির কোন সেগমেন্ট নিয়ে কাজ করলে, কি নিয়ে কাজ করলে কাস্টমার ওরিয়েন্টেড হবে, সেটা কি? বেসিক্যালি আপনার কাস্টমার ওরিয়েন্টেড, বাংলাদেশ ইজ আ ভেরি ওয়াইড সার্কেল অফ কাস্টমার। হ্যাঁ, এখানে অনেক মানুষ আছে। আমরা যেভাবে টার্গেট করি, কর্পোরেট ক্লায়েন্ট টার্গেট করি, হায়ার মিডল ক্লাস টার্গেট করি, যেসব টার্গেট করি, ইটস এ ভেরি ব্রড। এক এক রকমের মানুষ এক এক রকমের। সো এটাকে বলতে গেলে বেসিক্যালি ইউ আর ডিলিং উইথ কাইন্ড অফ আ ফায়ার। হ্যাঁ, সো আপনার মাঝে মধ্যে তো ইউল গেট বার্ন ইফ ইউ প্লে উইথ ফায়ার। আমি আপনার টাইটান গাড়িটা দেখেছি, যেটি হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডোর মতো। জি, কিন্তু সেটার সাথে আসলে বেসিক পার্থক্যটা কি? আপনি সে প্রাইসটাও অনেক কম। ল্যান্ড ক্রুজার প্রাডো ওই মডেল বা সেম ক্যাটাগরির একটা গাড়ির দাম কেমন পড়ে, আপনার গাড়ির দাম কেমন পড়ে? সেখানে কি আসলে টেকসই যেটা বলি বা আদার্স যে ফিচারগুলো বলি, সেগুলো কতটুকু কম্প্রোমাইজ করতে হয়েছে আপনাকে? আমাদের বেশিটা আমরা যেহেতু সোর্স থেকে জিনিসগুলো কিনি, সো বেসিক্যালি যেখান থেকে আপনার ল্যান্ড ক্রুজার র মেটেরিয়াল কিনতেছে, সবাই কিন্তু ল্যান্ড ক্রুজার কিন্তু ওরা সব A to Z কিন্তু পার্টস বানায় না। একটা গাড়ির মধ্যে ওভার 2000 পার্টস আছে। হ্যাঁ, এর মধ্যে আপনার প্রত্যেকটা গাড়ির কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইডে, দের ইজ অ্যাবাউট 250টা গাড়ি কোম্পানি আছে ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে। আপনি যদি দেখেন বেশিরভাগ কার কোম্পানি কিন্তু দে আউটসোর্স দেয়ার পার্টস। এক জায়গা থেকে টায়ার কিনতেছে, এক জায়গা থেকে রিম কিনতেছে, এক জায়গা থেকে ইঞ্জিন কিনতেছে। ওকে, টয়োটা যেহেতু দে আর ভেরি বিগ কোম্পানি, দে আর কাইন্ড অফ অ্যাসেম্বলিং দেয়ার ইঞ্জিন টু, বাট 90% অফ দ্য কোম্পানি আর নট অ্যাসেম্বলিং দেয়ার ইঞ্জিন, নট অ্যাসেম্বলিং দেয়ার চ্যাসিস। আপনি যদি এটার ওয়াইড স্কেলে আপনি যদি দেখতে চান, আপনি মনে করবেন যে আমি তো সোর্স থেকেই কিনতেছি, ওরা যেখান থেকে কিনতেছে সেখান থেকে আমি কিনতেছি। সো বেসিক্যালি what helping me is I'm helping my customer to lower down the price. আমি কিন্তু আপনাকে মিৎসুবিশি জাপানিজ ইঞ্জিন দিচ্ছি, যেটা ইটস অ্যাসেম্বলড ইন জাপান, যেটা আমরা বাংলাদেশে নিয়ে এসে আবার রিঅ্যাসেম্বলিং করতেছি। সেই ইঞ্জিনটা আপনাকে একটা চাইনিজ বডিতে দিচ্ছি। আমরা তো বেশিরভাগই আমরা ইন্দোনেশিয়ান চ্যাসিসটা ফলো করি, বিকজ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এরা হচ্ছে রাইট হ্যান্ড কান্ট্রি। চায়না ইজ নট আ রাইট হ্যান্ড কান্ট্রি, চায়না ইজ আ লেফট হ্যান্ড কান্ট্রি। সো চায়নাতে যে সব গাড়িগুলো বানায় ফর চায়না ইজ ভেরি ডিফারেন্ট দ্যান what right hand country will be doing. Every country is কিন্তু এক একটা জিনিস ফলো করে। মিডল ইস্ট কিন্তু লট অফ দিস কান্ট্রিজ আর লেফট হ্যান্ড কান্ট্রি। সো লেফট হ্যান্ড কান্ট্রির
স্পেসিফিকেশন আর রাইট হ্যান্ড কান্ট্রির স্পেসিফিকেশন কিন্তু একটু ডিফারেন্ট হয়। তাহলে কি শুধুমাত্র ভ্যাট ট্যাক্স কমালেই হবে নাকি গাড়ির আদার্স কোনো ফিচার কমাতে হবে আমাদের সহজলভ্য না, করার আমাদের ক্ষেত্রে? আমি যদি বলি যে আপনার অন্য কোনো ফিচার কোনো দরকার নেই, আপনার দুইটা জিনিস আপনাকে গভর্নমেন্টকে আমি অনেকবারই রিকোয়েস্ট করছি এবং লিখিত আমাদের রিকোয়েস্ট দেওয়া আছে কতবার। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনার আমাকে একটু এসআরও বন্ড লাইসেন্সের অ্যাভেলেবিলিটি করতে হবে। যারা অ্যাসেম্বলার নাকি যারা যারা প্রোডিউসার? অ্যাসেম্বলার ম্যানুফ্যাকচারার তাদেরকেও যদি দেয় সেটাও খুবই ভালো কথা। তাদেরকেই তো দেওয়ার মানে যৌতিক ইয়া থাকবে, আপনি তো একটা গাড়ি আনতে বেসিক্যালি আমার অটোমোবাইল সেক্টর ইজ এ ভেরি ক্যাশ ক্যাপিটাল বিজনেস। ইটস ইউ নিড লটস অফ ক্যাপিটাল। আপনার মার্জিন কম বাট ইউ নিড লটস অফ ক্যাপিটাল। এই ক্যাপিটালের উপরে যদি আমার লোনের যদি আমার ইন্টারেস্ট দিতে হয় তাহলে তো আমি এটা টিকায় রাখতে আমার ভেরি টাফ। সো আমাকে যদি এসআরও ভ্যাটের মধ্যে বন্ডের মধ্যে একটা লাইসেন্স দেয় যে আমি যখন গাড়িগুলো এনে আমি যখন বেচবো তখন আমি টাকা দিয়ে দেবো গভর্নমেন্টে। আর সেটা তো এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট আপনার তো এসআরওতে তো আপনি এক্সপোর্ট করা লাগে না। এটা ইন্ডিয়া যখন আমি বেচবো তখন আমি টাকাটা দিব। আপনি যদি চিন্তা করে দেখেন বাংলাদেশে আজকে আমরা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য চিপেস্ট ক্লোদিং কীভাবে পাই, দ্য সেম কনসেপ্টই কিন্তু আমাদের বাংলাদেশে যে আপনি শার্ট কিনবেন আপনি মার্কেটে যে 500 টাকা দিয়ে কিনতে পারছেন, সেম শার্ট আপনার যদি আপনি আমেরিকায় কিনেন সেটাও কিন্তু আপনার লাগবে 5,000 টাকা। সো ওয়াই ইজ দ্যাট? বিকজ দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন দেম দ্য ফেসিলিটি টু ওই জিনিসটাকে বড় করার জন্য। সো যখন ওরা নিয়ে আসতেছে, যখন এক্সেস হচ্ছে সেটা তারা বাংলাদেশে বেচে দিচ্ছে, যেটা দ্যাটস হেল্পিং আস টু ওয়্যার আ বেটার ক্লোদিং। আমরা যদি একটু আবার শুরুর দিকে প্রশ্ন যদি আসি, যে আপনারা শুরু করেছিলেন যেটা যে খুব কম দামে গাড়ি দিবেন, সেটার কি অবস্থা এখন? আমাদের কিন্তু এখনও টার্গেট আছে এই বছরের মধ্যে আমরা এই গাড়ি 15 থেকে 20 লাখের মধ্যে আমরা নামাতে চেষ্টা করব। আমাদের মানে এই গাড়িগুলো ছোট হবে এবং দে আর গোনা বি মোর টেকসই হবে এবং আমাদের যেহেতু আমরা তো ফুল 5 ইয়ার্স ব্যাক টু ব্যাক ওয়ারেন্টি দিয়ে আমরা ফুল গ্যারেন্টি দিয়ে তো আমার গাড়িগুলো বেচছি। সো ইট উড বি আ ভেরি গুড থিং। কি ডিজাইন, কি সেডান, এসইউভি না কি মডেল? এগুলো ছোট সেডান হবে, ছোট সেডান হবে। বাংলাদেশে এখন বেশ গাড়ি তৈরি হচ্ছে, অ্যাসেম্বলিং বলি কিংবা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বলি, যেভাবেই বলি, এই গাড়িগুলো দেখা যাচ্ছে মোটামুটিভাবে 40 লাখ 50 লাখ টাকার নিচে পাওয়া যাচ্ছে। এইটা কি আমাদের যে অ্যাফোর্ডেবিলিটির ভেতরে আসে? যখন বাংলাদেশের মানে ডেমোগ্রাফি, আপনাদের কাস্টমার স্টাডিটা কি? বাংলাদেশের ডেমোগ্রাফি ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। আপনার যখন গাড়ি ওয়েন ইট কামস টু অটোমোবাইলস, আপনার ডেমোগ্রাফিটা স্টাডি হয় আপনার মিডল ক্লাস টু হায়ার মিডল ক্লাস থেকে। আপনার যে ওয়ার্ল্ড ওয়াইড যেখানে আপনি দেখবেন দের ইজ বিভিন্ন এভরি সেক্টরের গাড়ি আছে, বাংলাদেশে ওই জিনিসটা নাই। সো ওয়েন ইট কামস টু অটোমোবাইল ইট স্টার্টস অ্যাট মিডল ক্লাস টু হায়ার মিডল ক্লাস। সো আপনার যদি একটা গাড়ি আপনি ইউটিলাইজ করতেছেন, অথবা আপনি উবার ইউজ করছেন, অথবা আপনি আপনার ডেইলি আপনার whether you own it or not, if you are using it daily, automobile, you are in the middle class to higher middle class. আপনার গাড়ির মানটা নিশ্চিত করেন কিভাবে? আপনাদের ব্র্যান্ড হিসেবে যে পরিচিতি সেটা তো মানের সাথেই তো যাবে, মানটা কিভাবে নিশ্চিত করছেন? দেখেন আমরা হচ্ছে 100% অ্যাসেট বেসড কোম্পানি। হ্যাঁ, আমরা বেসিক্যালি দ্য ওয়ে উই থিঙ্ক অ্যাবাউট ইজ দ্যাট আমার কিন্তু পালানোর জায়গা নেই। সো আমার এখানেই থাকতে হবে, এখানেই চলতে হবে। আমাদের যদি দেখেন আমাদের 3টা শোরুম চলতেছে এবং 5টা জায়গায় আমরা ডিসপ্লে করি, এগুলো সবগুলো কিন্তু আমাদের নিজেদের জায়গায়, আমরা নিজেদের সার্ভিস সেন্টার আমাদের করা। আমরা চাই আমরা অ্যাসেট বেসড হয়ে বেসিক্যালি আমরা উই স্ট্যান্ড বিহাইন্ড হোয়াট এভার উই সেল। সো আমি জানি যে আই এম নট গোনা মেক মানি রাইট নাও, বাট 10 বছর পরে দিস উইল ব্রিং সামথিং ভেরি গুড ফর দ্য কান্ট্রি। আপনার গাড়ি তো বড় একটা ব্র্যান্ডিং হচ্ছে, আপনি চীন থেকে নিয়ে আসছেন বেশি কিছু। সেই চীনা গাড়ি নিয়ে তো আমাদের ভেতরে কিছুটা কনফিউশন তৈরি আছে যে টেকসইটা নিয়ে, যেভাবে জাপানি গাড়ি নিয়ে মানুষ নিশ্চিন্তে কিনতে পারেন। যে আমি যেমন বললাম যে আপনার একটা গাড়ির অলমোস্ট 2000-এর উপরে পার্টস আছে। আপনার চায়নাতে কিন্তু ভালো কোয়ালিটিও আছে, আবার খারাপ কোয়ালিটিও আছে। হ্যাঁ, এমনও জিনিস আছে চায়নাতে, এমনও গাড়ি আছে চায়নাতে যেটা ইজ অলমোস্ট সেম প্রাইস অ্যাজ রোলস রয়েস। আপনাদের যেটা আবার এমনও গাড়ি আছে যেগুলা বাংলাদেশের সিএনজি আর রিক্সার অলমোস্ট দ্য সেম প্রাইস। সো সব জায়গায় সব দুনিয়াতে কোয়ালিটি আছে, সব দুনিয়াতে আছে। অ্যাজ চীন ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ডেভেলপিং কান্ট্রি। আপনার টয়োটা বলেন, মার্সিডিজ বলেন, সবাইকে বলেন দে সোর্স ফ্রম চায়না। আমি আজ বললাম যে তারা কিন্তু তাদের সবারই কিন্তু একটা সোর্সিং আছে চায়নাতে। আমি যখন কয়েকদিন আগে আমাদের একটা টেক্সটাইল মিলে কিছু লুম কিনলাম, সেগুলাতে বেসিক্যালি দে আর ইউজিং আ জাপানিজ লোগো টু মেক জাপানিজ চাইনিজ ফ্যাক্টরি টু মেক জাপানিজ প্রোডাক্ট। আপনি যদি বাংলাদেশে আপনি যদি বলেন
বাংলাদেশে আপনার এমনও শার্ট আছে যেগুলোর দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 20-25 লাখ টাকা, যেটা বাংলাদেশে বানানো হয়। হ্যাঁ, আপনি যদি বলেন ভার্সাচি আছে, আপনি গুচি আছে, এগুলো কিন্তু অনেকেই বাংলাদেশে ইটস আর মেড ইন বাংলাদেশ, বাট ওখানে লেখা হয় কি মেড ইন ইটালি, বিকজ ওদের একটা লিমিট আছে, সেই লিমিট পর্যন্ত যদি বানায়, তারা যদি তাদের নিজেদের বানায়, যদি ওরা তারা নিজেদের পকেট বসাতে পারে অথবা যদি কলার বসাতে পারে, তাহলে অল অফ আ সাডেন যেটা আপনার এই 200 টাকার 500 টাকার শার্ট হয়ে যায় অলমোস্ট 10 লাখ টাকা। সো আপনি চিন্তা করবেন, চায়না ইজ ওয়ান অফ দ্য র মেটেরিয়াল সাপ্লায়ার অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও। সো আপনি যে চায়নার কোয়ালিটি বলবেন, চায়নার কিন্তু ভালো কোয়ালিটিও অনেক আছে, সেটাও তো দেখতে হবে। এবং ওয়ার্ল্ড ইজ ডিপেন্ডেন্ট অন চায়না বিকজ দেয়ার জিডিপি কম্পারেটিভ টু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকার মধ্যে অনেক অনেক কম, সো দে ক্যান ইউটিলাইজ দ্যাট। সো আমরা যদি ইউটিলাইজ করে আমরা যদি আমার দেশটাকে একটু আগাইতে পারি, ওয়াই উডন্ট ইউ ডু দ্যাট? আপনারা কম দামে গাড়ি দিতে চান, আপনারা পুলিশকে যে গাড়িটা দিয়েছেন সেই গাড়িটা যদি ইম্পোর্ট করতে হতো কেমন পড়তো, আর আপনারা কেমন দামে দিয়েছেন? আমরা যে গাড়িটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আপনি যদি যে সচরাচর যেটা চলে সেটা হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। এই প্রাডোটার থেকে আমাদের যে টাইটান লাইন আপটা, এটা কিন্তু প্রাডোর চেয়ে বড়, একটু বড়, কত 6 মিলিমিটার না কত মিলিমিটার বড়, এক নম্বর। দ্বিতীয় সেকেন্ড থিং হচ্ছে আমরা যে 2000 সিসির আমাদের এটা মিৎসুবিশি অরিজিনাল মিৎসুবিশি জাপানিজ ইঞ্জিন দিয়ে বানানো। এই গাড়িটা যদি আপনি প্রাডো হিসাবে চিন্তা করে দেখেন, তাহলে আপনার 2 কোটি টাকা প্লাস লাগতো। নতুন না রিকন্ডিশন? রিকন্ডিশন। নতুন গেলে আপনার 3-3.5 কোটি টাকার উপরে চলে আসতো। হ্যাঁ, এই সেম গাড়িটাকে আমি তো পুলিশের কাছে পেয়েছি, আই থিঙ্ক এবার 65 মনে হয় না 65 লাখ টাকা দিয়ে। সো বেসিক্যালি যেটা পুলিশের লাভ হলো, ওরা বেশি গাড়ি কিনতে পারলো, দে ক্যান গিভ দ্য ফেসিলিটি মোর টু দ্য পাবলিক। এখানে কি কোথাও কোনো পার্থক্য নাই ফিচার বা শুরু করে কোনো কিছুতে? Obviously, আপনার তো প্রাডো তো ল্যান্ড ক্রুজার প্রাডো তো ইটস লাইক লট বেটার কার কম্পারেটিভলি টু আওয়ার্স। প্লাস আপনার তার ফেসিলিটিটা তো আপনার একই দিতে পারতেছেন। আপনার এইটারও প্রাডো যদি নিতেন আপনি 5 বছরের আপনি ওয়ারেন্টি দিতেন না। আপনি যদি অরিজিনাল প্রাডো কিনতেন মানে টয়োটার থেকে, তো আপনি 1 থেকে 2 বছরের ওয়ারেন্টি পেতেন। আর সেখানে আমি 5 বছর অ্যাজ আ হোম গ্রোন ফ্যাক্টরি হিসেবে আমি 5 বছরের ওয়ারেন্টি দিতে পারছি। সো আপনি কিন্তু সার্ভিস একই পাচ্ছেন। মেবি লাক্সারিয়াসটা এত আমি দিতে পারবো না যেটা আপনাকে প্রাডো দিতে পারবে। কোন লাক্সারিয়াস, কোন ফিলটা? ওই ফিলটা যে আপনি টয়োটা প্রাডোর মধ্যে যদি আপনি চিন্তা মানে করেন, ব্র্যান্ড ফিল, আপনার একটা নিজের স্বার্থর ফিল আছে মানুষজন। Obviously there's a Toyota is a lot better car. আমাদের ওই পজিশন যেতে অনেক সময় লাগবে। সো বাট ওই কাছাকাছি আমি যদি আপনার 3 ভাগের 1 ভাগ দামে আমি গাড়ি দিতে পারতেছি। সো আপনি কিন্তু সার্ভিস কিন্তু একই পাচ্ছেন। আপনার পয়েন্ট এ টু পয়েন্ট বি কিন্তু আপনি ঠিকই যেতে পারছেন। আপনার পয়েন্ট এ টু পয়েন্ট বি উইথ দ্য ফুল ন্যাভিগেশন, আপনার এয়ার কন্ডিশন, সেম ফিলিং উইথ ভেরি গুড চ্যাসিস, যেহেতু ইন্দোনেশিয়ান বেসড চ্যাসিস ইজ ভেরি স্ট্রং চ্যাসিস। আপনি মিৎসুবিশি একটা ইঞ্জিন পাচ্ছেন which is from Japan. So you are getting the same feeling. আমাদের দেশে এখন যেগুলো অ্যাসেম্বলিং হচ্ছে কিংবা ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এই গাড়িগুলোতে আপনাদের ভেতরে যে ইন্টারনাল প্রতিযোগিতা আছে, সেইখানে আসলে আপনারা কোন বিষয়গুলোকে বেশি মাথায় রাখছেন, সামনে রাখছেন? কারণ বাজারটা ধরতে হবে, থাকতে হবে। দেখেন আপনার দুটো জিনিস আছে। ম্যানুফ্যাকচারিং হিসাবে কিন্তু আমরা একাই আসি, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাসেম্বলার যারা আছে, এভরিবডি হ্যাজ দেয়ার ডিফারেন্ট অবজেক্ট। আমরা কিন্তু অন্য বিভিন্ন কোম্পানিতেই শুনি মেড ইন বাংলাদেশ, অ্যাসেম্বলড ইন বাংলাদেশ, হুইচ ইজ মেড ইন বাংলাদেশ বেসিক্যালি আমরাই শুরু করছি। বাট ওয়ে ইজ ইউর, তোমার নিজের ব্র্যান্ডটা কোথায়? So you have to say it's made in Bangladesh. Obviously, garments is also made in Bangladesh. All the garments are made in Bangladesh, but they are making it for কেউ জারার জন্য করছে, কেউ ওয়ালমার্টের জন্য করছে। So you can say make in Bangladesh. Made in Bangladesh was established by us. But আমরা যেমন আমাদের নিজেদের একটা লাইন আপ বানাতে পারছি, যেমন ওটা করোলা, বাংলা টাইটান। আপনার আমাদের যে কম্পিটিটর যা আছে তারা কিন্তু বেসিক্যালি দে আর নট ডুইং দ্যাট। আপনি যদি আজকে টয়োটা ল্যান্ড ক্রুজারের যে টয়োটাকে যে বলেন যে আপনার গাড়ির নাম প্রাডো থেকে বন্ধ করে সবুজ দিব, তাহলে আপনি কি করতে পারবেন? প্রাডো উইল অ্যালাউ দ্যাট? আপনারা প্রতিযোগিতার ক্ষেত্রে কোন বিষয়গুলো, যেটা জিজ্ঞেস করছিলাম, কোন বিষয়গুলো সামনে রাখছেন? দেখেন, আমরা প্রতিযোগিতার মধ্যে উই আর ভেরি ডিফারেন্ট। আমাদের বিজনেস স্ট্রাকচারস আর ভেরি ডিফারেন্ট। ওনারা একটা কোম্পানির জন্য অ্যাসেম্বল করছে, কেউ হুন্দাইয়ের জন্য করছে, কেউ কিয়ার জন্য করছে, কেউ টয়োটার জন্য করতে পারে, কেউ মিৎসুবিশির জন্য কিন্তু করতেছে। প্রগতি কিন্তু মিৎসুবিশি অ্যাসেম্বল করে। সো দে আর অ্যাসেম্বলিং ফর আ সার্টেন রিজন। We are going to manufacturing and assembling to lower the price for the mass market. সো ওনারা যেভাবে যে টার্গেটের মার্কেট ওনারা করতেছে, সেই মার্কেটে আমরা অ্যাকচুয়ালি
টার্গেট ঢুকতে যাচ্ছি না। ওনারা বাংলাদেশে অ্যাজ ইউ নো দ্যাট আপনি গাড়ির মার্কেট বললেই আপনি মনে করবেন যে আপনার শুরু হয় মিডল ক্লাস থেকে। when you are utilizing a car you are a middle class. আমি তো we are trying to go all the class. আপনার for the affordable, first of all your affordability, আপনার যেহেতু গাড়িটা লাগতেছে for your daily necessity, আমি সবার জন্য আমি গাড়ি বানাতে চেষ্টা করতেছি। so we are in a very different মার্কেটিং থিং। যেমন আপনার হুন্দাই আছে, মিৎসুবিশি, ওরা তো এত কম দামি গাড়ি বানাবে না যে কম দামে আমরা গাড়ি বানাতে চেষ্টা করতেছি। আমাদের একটা বড় সেগমেন্ট, গাড়ির একটি বড় সেগমেন্ট আমরা দেখি স্কুল গোয়িং ইউজিং। তো স্কুলে যাওয়ার জন্য গাড়ি গেল, সেখানে বসে থাকলো, আবার নিয়ে আসলো। এইটার জন্য কি আপনাদের কোনো ভাবনা আছে? সেখানে দেখা যায় বড় গাড়ি, বড় সিসির গাড়ি তো দরকার নেই, শুধুমাত্র বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা। অ্যাবসোলুটলি, আপনার স্কুল গোয়িং বলেন, আপনার অফিস গোয়িং বলেন, যারা বেশিরভাগই প্রফেশনাল পিপল, দে আর গোয়িং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। হোয়াট ডু দে নিড? দে ওয়ান্ট আ প্রপার রিল্যাক্সিং ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, তা সেটা তো আপনার থ্রি হুইলার প্লাস আপনার যে সিএনজি বলেন, আপনার টেসলা, মানে দিস ইজ নট, আপনি এই টেসলা নিয়ে বাইরে যাবেন, সিএনজি বাংলার টেসলা, হ্যাঁ বাংলা টেসলা নিয়ে বাইরে যাবেন, সেটা নিয়ে তো আপনি আপনার যান হাতে নিয়ে যাবেন, আপনার বাচ্চা কাচ্চারা যাবে, যেটাতে আপনি সারাদিন আনকমফোর্টেবল ফিল করবেন। ইউ ডোন্ট নিড দিস। ওয়াই ইজ দেয়ার অল দিস সিএনজিস? ওয়াই ইজ দেয়ার দিস বাংলা টেসলাস? বিকজ আপনার বাংলাদেশের ফেসিলিটিগুলো তো এই যে ট্যাক্স স্ট্রাকচার ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। আপনার গাড়ি কিনতে শুরু হলে আপনার শুরু করতে হবে 30 লাখ টাকার থেকে। ওয়াই ইজ দ্যাট? আপনার এই সিএনজি সিএনজি, উই ডোন্ট নিড সিএনজি। বাংলাদেশে এমনি গ্যাসের প্রবলেম হচ্ছে, ফ্যাক্টরিজ রানিং এটা 50%। এই সিএনজি ভরে ভরে আমার নষ্ট করা দরকার। আমার কারেন্ট যেটা আছে, কারেন্টটা ইউটিলাইজ করি আমরা। থ্রি হুইলার electric কারগুলাও ইটস নট প্র্যাকটিক্যাল, বিকজ there is a chance of flipping, there is a risk of যে টার্নিং রেডিয়াস টেডিয়াস, এগুলোর অনেক ব্যাপার স্যাপার আছে। ইউ হ্যাভ টু গো উইথ স্মল ফোর হুইল ইলেকট্রিক কারের টোটালি আলাদা করে ফেললেই তো বেটার হয়। কেমন প্রাইস পড়বে আপনারা যদি ডিজাইন করতে চান? আমরা ডিজাইন করলে আপনার যদি ট্যাক্স স্ট্রাকচারটা মোটামুটি সেমই থাকে, আপনার বাংলাদেশে এখন যে এক্সিস্টিং, আপনি যদি বাংলাদেশে এই কাস্টম ট্যাক্সে দেখেন, আপনার ইলেকট্রিক সিকেডি, কেডি অথবা সিবিইউ, বেসিক্যালি অল সেম ইলেকট্রিক। ওয়াই ওখানে থ্রি হুইল মেনশনটা কেন করা আছে? এই বুদ্ধিটা ঘুরে ফিরে ওয়াই আর দে সো মাচ কনভিন্সড উইথ থ্রি হুইল থাকতে হবে? ওয়াই কান্ট ইউ হ্যাভ ফোর হুইল উইচ ইজ সেফার? আপনি ফোর হুইল আপনি ইলেকট্রিক করেন না, ছোট ফোর হুইল ইলেকট্রিক করেন, যেটা আপনার সিএনজির চেয়েও ছোটো আছে, যেটা 4 জন মানুষ অনায়াসে আরামে বসে এসি ছেড়ে আরামে ঠান্ডা করে আপনার 4টা এয়ার ব্যাগ সহ আপনি রাখতে পারবেন। Why is there a three wheel with no airbag? Why is the government somehow biased with this? সেগুলোর দাম কেমন পড়বে? আমি যদি বলেন, আমি এই থ্রি হুইল আপনার 5 থেকে 6 লাখ টাকার মধ্যে আমি নিয়ে আসতে পারবো, ইলেকট্রিক আমি বানাই দিতে পারবো। থ্রি হুইলার, ফোর হুইলার কত লাখ? 7 লাখ, আপনি 5-7 লাখের মধ্যে আমি নামাতে পারবো। আবার it will be four এক্সিস্টিং ট্যাক্স স্ট্রাকচার নাকি ইলেকট্রিসিটি, জাস্ট ইলেকট্রিক কার? আমি কিন্তু বলতেছি ইলেকট্রিক কার, আই এম নট টকিং অ্যাবাউট মানে কাঠামো যেটা আছে সেটা থাকলে হবে নাকি এটা? না, the whole thing has to be changed. The tax structure need to be changed. বাংলাদেশে আছে আপনার থ্রি হুইল ইলেকট্রিক কার ট্যাক্স এক, বাট ফোর হুইল ইলেকট্রিক কার ট্যাক্স ইজ ডিফারেন্ট। কেমন ডিফারেন্স? অনেক ডিফারেন্স। একটা আই থিঙ্ক ওয়ান অফ দেম ইজ 98%, ওয়ান ইজ 130%। প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র এই কর কাঠামোটাই আমাদের বাধা হয়ে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার ইলেকট্রিক থ্রি হুইলের দাম ট্যাক্স একটা, ইলেকট্রিক ফোর হুইলের ট্যাক্স আর একটা। ওয়াই? গাড়ি তৈরি করতে কতগুলো কম্পোনেন্ট লাগে? ইলেকট্রিক কার তো বেসিক্যালি ইজ লাইক দ্য লিথিয়াম ব্যাটারি তো আপনার লাগবে। সো লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে আপনার সবগুলো মোটামুটি অ্যাসেম্বল করতে হবে। ইউজুয়ালি আপনার আপনি যদি সব পার্টস ক্যালকুলেট করতে দ্যার ইজ ওভার 2000 উপরে পার্টস আছে। হ্যাঁ, আপনার 2000 উপরে পার্টস, আপনাকে একটা জিনিস তো বিভিন্ন কর কাঠামোতে আসে, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে আসে। আপনারা যখন যুক্তি দেন যে কর কমালে বিক্রি বেশি হবে, দিন শেষে গিয়ে রাজস্ব আদায়টা বাড়বে, সেই ক্ষেত্রে আপনারা
কোন যুক্তির মুখে পড়েন আবার আপনারা যখন এই যুক্তি তুলে ধরেন? আমরা অ্যাকচুয়ালি কোনো যুক্তির মধ্যে পড়ে না। তারা সবসময় আমি যতক্ষণই আসি তখন লাস্ট গভর্নমেন্টের যখন ছিল তখনও যখন তাদের কাছে যেতাম তখনও তারা হ্যাঁ আপনারা করেন এটা এটা জিনিস ভালো বাজে এতটুকু পর্যন্তই চলতেছে গত ফর দ্য লাস্ট 3-4 ইয়ার্স ধরে। এবং দ্য থিং ইজ দ্যাট ইউজুয়ালি ইটস জাস্ট মি, আমি একাই যাচ্ছি, আমি এনবিআরে যাচ্ছি, ভ্যাটে যাচ্ছি, ইয়াতে যাচ্ছি, সবগুলো ট্যাক্সগুলো আমি একাই করতেছি। ইউজুয়ালি আমি একাই, আমাকে ফেডারেশন থেকে ঢাকা চেম্বার থেকে আই হ্যাভ নেভার গট এনি হেল্প। সো যেটা আমার কোনো মুভমেন্ট করতে পারবে, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। আমি তো অ্যাটলিস্ট বাংলাদেশে আমি বলতে পারবো অ্যাটলিস্ট সব কোম্পানির থেকে আমি আই ক্যান গিভ দ্য চিপেস্ট বাংলাদেশি গাড়ি। কতদিনের মধ্যে? আমি তো দিচ্ছি, এখনই তো আমি দিচ্ছি। আমরা যেহেতু 35 লাখে আমরা 30-35-এর মধ্যে যে গাড়িগুলো ব্যস্ত আছি, ডিফারেন্ট 30 থেকে 35-এর মধ্যে যেটা ব্যস্ত আছে সেটা তো চিপেস্ট। দ্য ব্র্যান্ড নিউ গাড়িতে এর চেয়ে কমে আপনি পাবেন না কোথাও। সেগুলো যদি আমরা ইম্পোর্ট করতে চাই, এটা আপনার কম করলে 60-70 লাখ টাকা লাগবে মিনিমাম। আপনার নিসান এক্সট্রেল আছে, আপনার RAV4 আছে, এগুলো কত দাম বাংলাদেশে এখন তো প্রায় অলমোস্ট, এগুলো তো আরও বেশি দাম বেড়ে আপনারা গেছে। সেম গাড়িগুলো এই দামে দিচ্ছেন? সেই সেম গাড়িগুলো আমি দিচ্ছি অলমোস্ট কত 3-4 বছর হয়ে গেছে আমাদের, এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন আমাদের আসে নাই। এখন কাস্টমারদের বেশি চাহিদা কোন সেগমেন্টের গাড়ি, মানে 5 সিটার, 7 সিটার, সিডান, এসইউভি যেভাবে বলি? এইটা বেসিক্যালি বাংলাদেশে যখন when you are looking at the demography, আপনার বাংলাদেশে যারাই গাড়ি চালাচ্ছে তারাই কিন্তু একটা লেভেল আপনার মিডল ক্লাস থেকে হায়ার মিডল ক্লাসে চলে আসতেছে। whoever is utilizing these transportations, উবার ইউজ করে থেকে শুরু করে আপনার এগুলো ইউজ করতেছে, they are very professional, these people are professional, they have daily works and everything. So এখানে বেসিক্যালি যখন চলে আসে, so এই সেক্টরটা ইটস ভেরি তারা they start liking our assemble cars, বাংলাদেশের যে ম্যানুফ্যাকচার্ড কার্স assemble কার্সগুলো they started liking it. So এগুলো 30 লাখের উপরে যারা যায়, এর যে নিচে যেটা আছে বেসিক্যালি দে আর ইউটিলাইজিং ইট ইজ ফর কমার্শিয়াল পারপোসেস, কর্পোরেট ইউজেস। হ্যাঁ, তা যারা একবারে 4-5টা গাড়ি কিনে ফেলতেছে ফর কর্পোরেট ইউজ। এখনও অনেক মানুষই আছে যারা কর্পোরেট ইউজ দে আর গোয়িং টুয়ার্ডস, আমরা যেমন অনেক কর্পোরেট এখন আমরা কাজ করতেছি কর্পোরেট কোম্পানিতে, দে আর লাইকিং দ্য ফ্যাক্ট দ্যাটস ব্র্যান্ড নিউ কার, বিকজ আপনার এখানে সাউন্ড পলিউশন কম হচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশন কম হচ্ছে, এবং আপনি ফুয়েল এফিসিয়েন্সিটা অনেক বেশি পাচ্ছেন comparatively to a recondition or any other car. কিন্তু আমাদের বিশেষ করে এখন বাংলাদেশে চাইনিজ গাড়ি বেশ ব্যবহার বাড়ছে, এইটা নিয়ে মানুষজনের কথা আছে। সেক্ষেত্রে কি আপনারা কিভাবে এটা দেখছেন যে চাইনিজ গাড়িগুলো খুব ভালো হচ্ছে না, ভালো হবে না, এরকম একটা ব্র্যান্ডিং মানে প্রচলিত প্রচারণা আছে? বাংলাদেশে অনেক ইয়াতে চায়নাতে অনেক রকমের আছে, এমন অনেক দামি আমাদের দেশে যেগুলো আসছে সেগুলো আপনাদের পর্যবেক্ষণ কেমন? এইটা বেসিক্যালি it depend on actually who is doing it. আমি বলবো there is lot of people, অনেক অবৈধ মানুষজন ব্যবসা করতেছে, অনেকে আমি যেটা দেখতেছি অনেক মানুষজন ক্যান্টন ফেয়ারে যায় যে ভাই আমি এই গাড়িটা নিয়ে যাই বাংলাদেশে, বাট হাউ ক্যান ইউ গিভ ইট ওয়ারেন্টি ফর ইট? হ্যাঁ, আপনার তো নিজেরই ওয়ারেন্টি না, আপনি গাড়ির ওয়ারেন্টি কী দেবেন? আপনি তো 2 বছর, আপনি মানুষ বলতেছে আমি 5 বছরে তোমাকে আমি, মানে যে কোম্পানি থেকে কেনা হচ্ছে গাড়ি সেই কোম্পানিটার রেজিস্ট্রিংটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বলবেন যে আমার 5 বছরে আপনি, তো কাস্টমার তো সেটা সে পর্যন্ত জানে না। তা কাস্টমার তো ওদের একটু যাচাই বাছাই করা উচিত। অনেকে বাংলাদেশের যে প্রচলিত আছে, বা আপনি কিছু একটা কিনতে গেলেন দোকান থেকে, বলে আপনারে আমি 5 বছরের ওয়ারেন্টি দিতেছি। হ্যাঁ, আপনি বলে আপনি 5 বছর টিকবেন নাকি সেটা গ্যারান্টি কে দিবে? হ্যাঁ, সো ইফ ইউ আর অনেক কোম্পানি আছে জাস্ট লুক বিহাইন্ড দ্য ব্যাক, আপনি কার কাছ থেকে গাড়িটা কিনতেছেন বাংলাদেশে, আপনার এই সার্ভিসটা কে দিবে? আপনার স্পেয়ার পার্টস লাগবে, আপনার সার্ভিসটা কে দিবে? আপনার এই 2 টাকার জন্য আপনার গাড়ি বসে থাকবে, আপনার 30-50 লাখ টাকার একটা গাড়ি বসে থাকবে কেন? একটা স্পেয়ার পার্টস আপনার ধরেন একটা প্লাগের মতন, এখন তো সবই ইলেকট্রনিক্স হয়ে গেছে, আপনি একটা ইলেকট্রনিক ফিউজ চলে গেছে, এই ইলেকট্রনিক ফিউজের দাম কত? খুব বেশি হলে 50 পয়সা অথবা 2 টাকা। হ্যাঁ, এবার এটা আনতে হবে আপনার চায়নার থেকে, বা আপনি যার কাছ থেকে গাড়ি কিনছে সেই উদা হয়ে গেছে, এখন আপনি কেমনি গাড়ি এটা ঠিক করাবেন? আপনার 50 লাখ টাকা বসে থাকবে। সো এগুলা করে বেসিক্যালি এই চাইনিজ গাড়ি এই বদনামগুলা বাংলাদেশে হয়েছে, বাট চায়নাতে কিন্তু অনেক ভালো গাড়িও আছে, আবার অনেক খারাপ গাড়িও কিন্তু আছে। আপনারা যারা ম্যানুফ্যাকচারিং লাইনে আছেন, তো তাদের ক্ষেত্রে জনবল, দক্ষ জনবল দেশের ভেতরে একটা বড় একটা সেক্টর, গ্রোয়িং, বুমিং, জনবলের ঘাটতি আছে কিনা, বা কিভাবে আপনারা সেটা মেটাচ্ছেন? আমরা যেসব করি আমাদের তো মোস্টলি ইঞ্জিনিয়ার লাগে, আমরা তো কোনো আপনার কি বলে ব্যাচেলার অফ সায়েন্স ছাড়া আমরা কোনো মানুষকে আমরা বেসিক্যালি অ্যাসেম্বলি প্ল্যান্টে নিই না। এবং সেলসের যে আমাদের লোকজন লাগে, আমাদের প্রায় অলমোস্ট এখন 300 মানুষের উপরে আছে এই সেক্টরটা, বাট দে আর ভেরি 95% আপনি বলবেন ইটস ভেরি এডুকেটেড, অ্যান্ড ইউ নিড এডুকেটেড পিপল।
হ্যাঁ, সো আমরা মনে করতেছি আমরা কিন্তু একদিক দিয়ে একটা বাংলাদেশের জিডিপিকে হেল্প করতেছি, আমি ইউজিং অল এডুকেটেড পিপল। তাদের তো আমরা যেটা দেখি যে দক্ষ মানুষ হলে আসলে বিদেশে চলে যায়, কারণ হচ্ছে তাদের যে আয়ের পথটা অর্থাৎ বেতন কাঠামোটা আমাদের সেইভাবে কি আপনারা রাখছেন? হ্যাঁ, আমরা আমরা ট্রাই করতেছি, বিকজ আমি যখন একটা ইঞ্জিনিয়ার হায়ার করতেছি, আমাদের তো ইঞ্জিনিয়ারদের আমরা কম করে হলেও 40-50 হাজার টাকা নিচে তো আমরা দিচ্ছি না, এবং আপনি দিতেও পারবেন। একটা বড় বুয়েটে ইঞ্জিনিয়ার আছে, বড় বড় ইউনিভার্সিটি থেকে যারা বড় ইঞ্জিনিয়ার পড়ে আসতেছে, এবং দে আর ওয়ার্কিং ভেরি ওয়েল ফর আস। আমি বলবো উই আর হেল্পিং দেম, বিকজ আপনার ওই ফেসিলিটিগুলো কিন্তু বাংলাদেশে আসতে হবে। এখন কিন্তু আর আপনার ওই গার্মেন্টসের শ্রমিকের ছেলেমেয়েরাও কিন্তু বড় হায়ার এডুকেশন নিচ্ছে, তো এদের চাকরি বাকরি কোথায় থাকবে? আজকে আপনার জুলাই 5th আন্দোলনটা কিন্তু দেয়ার ওয়াজ এ বিগ ইস্যু ফর দিস, বিকজ আপনার যে প্রত্যেক বছর গত 17 বছর ধরে যে নতুন নতুন মানে এডুকেটেড যে জনবল মানে মানুষবন বেরোইছে, দে ডোন্ট হ্যাভ আ জব। আর কয়জন মানুষ বিদেশে যেতে পারে? এবং আপনি বিদেশে যে আপনি কি খুব আরামে থাকতে পারতেন সেটা কোনো গ্যারেন্টি আছে? সো আপনার তো বাংলাদেশে আপনার তো ইউ হ্যাভ টু মেক ইউর ওন ফেসিলিটি। আমি বলবো বাংলাদেশে এত বছর ধরে যেসব ম্যান পাওয়ার, যেসব মানুষজন ব্যবসা করছে, দেবার খুব অসাধ্য ছিল। আপনি বিদেশে যান, আপনি দুবাইতে যান, সৌদি যান, সব জায়গায় যান, সব লোয়ার লেভেল ক্লাস হচ্ছে বাংলাদেশি। আপনি সব হায়ার লেভেল বড় হোটেলের সিইও দেখবেন, আপনি বড় বড় কোম্পানির ইঞ্জিনিয়ার দেখবেন, সব দেখবেন ইন্ডিয়ান পাকিস্তানিরা যে বসে আছে। এখন আমাদের কাস্টমারের চাহিদা কি, আমরা কি ইলেকট্রিক্যাল ভেহিকেলের দিকে যাচ্ছি? আপনার যদি টেসলা সরাতে হয়, আপনার যদি এই বাংলাদেশে সিএনজিগুলোকে মিনিমাইজ করতে হয়, আপনি তো একবারে থামাতে পারবেন না, বাট আপনার আস্তে আস্তে মিনিমাইজ করতে হবে। আপনার অল্টারনেটিভ সলিউশনটা কি? আপনাকে অল্টারনেটিভ সলিউশনটাকে আগে আনতে হবে, যে ভাই তোমার এই জিনিসটা আছে, লুক অ্যাট দের ইজ অ্যান অল্টারনেটিভ অপশন। তাহলে অবভিয়াসলি আপনি কিনবেন। আপনি যদি একটা আরামে আপনার পয়েন্ট এ টু পয়েন্ট বি, আপনি রিক্সাগুলো কী করে পয়েন্ট এ টু পয়েন্ট বি যাওয়ার জন্যই তো দে আর মেড ফর ইট। আপনার তো আজকে আপনি রিক্সা নিয়ে আপনি উত্তরার থেকে আপনি এই বাংলা মোড় থেকে এয়ারপোর্টে যাওয়ার তো আপনার প্ল্যানিং না রিক্সা নিয়ে। হ্যাঁ, সো আপনার চিন্তা করতে হবে রিক্সা কাস্টমার কারা, দে ওয়ান্ট টু গো ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি এট আ প্রপার ওয়েতে। সো আপনার ওই এয়ার কন্ডিশনটা থাকতে হবে, আপনার ওই ফেসিলিটি থাকবে, এবং ওটা হ্যাজ টু বি চিপ, ইট হ্যাজ টু বি অ্যাফোর্ডেবল। সো আপনার ওগুলা সব কিছু আপনার লাগবে, প্লাস আপনার ব্যাটারি ইনফ্রাস্ট্রাকচার ইজ নট রেডি ইয়েট প্রপারলি ইন বাংলাদেশ। আপনি গাড়িগুলো কোথায় চার্জ দিবেন, কীভাবে চার্জ দিবেন? হ্যাঁ, তো এগুলো ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ডস টু ইট, অর এলস আপনার আরও 1-1.5 বছর পরে দিস উইল বি আউট অফ কন্ট্রোল। ইট ইজ অলরেডি আউট অফ কন্ট্রোল আমি বলবো। এরপরে আর ম্যাসাকার হবে, এরপর খনাখনি ছাড়া কোনো রাস্তাঘাটে আর বাকি থাকবে না কিছু। কোন গাড়িগুলোর জন্য? সবার জন্য, বিকজ আপনার এই যে বাংলাদেশি টেসলা যে রাস্তায় চলতেছে, এদের তো অ্যাজ আই সেড দে ডোন্ট হ্যাভ আ হাইড্রোলিক ব্রেক, দে আর ইউজিং আ 3-4 ঘোড়া মোটর, যে যেটা পারতেছে সে লাগাতেছে। হু ইজ মনিটরিং দিস কার্স? কোনো টেসলা, কোনো এই রিক্সাগুলা চলতেছে। আমি একটু দর্শকদের একটু আবারও ক্লিয়ার করে রাখি যে বারবারই বাংলার টেসলা বলা হচ্ছে, সেটি আসলে যে রিক্সাতে যে মোটর ব্যবহার করে চালানো হচ্ছে সেটাকে আসলে বাংলার টেসলা বলা হচ্ছে। যে এই গাড়ি এই রিক্সাগুলারে বেসিক্যালি আপনার কিছু কেউ 2 ঘোড়া মোটর লাগাচ্ছে, কেউ কিন্তু আবার 10 ঘোড়া 5 ঘোড়া মোটরও লাগায় বসে আছে। অনেকগুলো এত জোরে চলতেছে, আবার অনেকগুলো আস্তে আস্তে চলতেছে। এগুলোর তো লাইসেন্স আছে কি? এই মোটরের কোনো লাইসেন্স নাই। আপনি তো প্রকাশ্যে চলে রাজধানী শহরে। এইটা তো সব পুরো বাংলাদেশে চলতেছে এখন। এই যে রিক্সা নিয়ে তো পুরো বাংলাদেশে এই তো সব জায়গায় ঝামেলা হচ্ছে। তাহলে তো মানুষজনের মেরে ফেলতেছে, মানুষজনের গাড়ির উপরে উঠাই দিতেছে, মানুষজন তো মারাও গেছে, এরকম তো নোটেড নিউজও আছে। সো দিস ইজ অলরেডি আউট অফ কন্ট্রোল, অ্যান্ড দিস আপনি খনাখনি ছাড়া কোনো কিছু বাকি থাকবে না। জাকির ভাই, একদিকে ডলারের দাম বেড়ে গাড়ির দাম বেড়ে গেছে, আবার আপনারা কর কাঠামোতে একই জায়গায় আছেন, তো আমরা আসলে কতদিনে কম দামের গাড়ি পাবো, এবং সেই ক্ষেত্রে এনবিআর এর আসলে কিভাবে তাদের রাজস্ব লাগবে, আমাদের কম দামে গাড়ি লাগবে, আপনাদের সাস্টেনেবল একটা বিজনেস লাগবে, এটা ম্যাচ করছে না কেন? এটা ম্যাচ করতেছে না বিকজ দ্য গভর্নমেন্ট ইজ নট ওয়ার্কিং উইথ আস প্রপারলি। আপনার গভর্নমেন্ট ইজ ভেরি লস্ট। আমি যদি বললাম তো আপনার বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ বিন লস্ট ফর দ্য লাস্ট 52 years. দে ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্ট টু ডু। হ্যাঁ, এখন পর্যন্ত কেউ চুরি করে পালাতে পারলো না বাংলাদেশ থেকে। সবগুলা যতবার চুরি করছে ততবার সবাই মার খেয়েছে, 52 বছর ধরে মার খাইতেছে, তাও মানুষ দে ওয়ান্ট টু ডু পলিটিক্স। এটা আপনি দেখতেছেন বাংলাদেশে। সেকেন্ড অফ অল, মানুষজন বলতেছে একটা, দে আর গোয়িং ফর আনাদার ওয়ান। যা আমি তো এখনও বলতেছি, আজকে বলতেছি, আমি নেক্সট ইয়ার এসে একই কথা বলবো। আপনার এক 3-wheeler চেঞ্জ করে আরেক ইলেকট্রিক 3-wheeler ইজ নট দ্য ফেসিলিটি। আপনার মেক ইট 4-wheelers, আপনার মেক শিওর দেয়ার ইজ এয়ার কন্ডিশন। আপনি একটু ভালো দেন না, আপনি ট্রাই টু লোয়ার ডাউন দ্য প্রাইস, আপনি আপনার ট্যাক্স স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট করেন।
আপনার 4 হুইল আপনার 3 হুইল টোটালি আপনার মাথার থেকে বের করে দেওয়া উচিত। এই 3 হুইল মানুষজন ফ্যাক্টরির ভিতরে যাদের বড় ফ্যাক্টরি আছে এইগুলোর ভিতরে এটা সব ওয়ার্ল্ড ওয়াইড চায়নাতে গেলে আপনি দেখবেন সব ফ্যাক্টরির ভিতরে তুলে চলে যে 3 হুইল। আপনি এখন আমাদের বাংলাদেশে অনেক রেজোর্ট টেজোর্টে গেলে আপনি দেখবেন মানুষজন আজকে আপনার গলফ কাট করে আপনার মাঝে মধ্যে ঘুরে টুরে নিয়ে যায়। সো ওইটাকে আপনি রাস্তায় কেন আনবেন? আপনার এই একটা গাড়ির পিছনে দেখবেন এই স্পিডের এগেনস্টে অন্য আপনার পিছনে আপনার প্রপার যে 1000 সিসি 1500 সিসির যে গাড়ি চালাচ্ছেন এটা ব্যাক টু ব্যাক যে ট্রাফিকগুলা আটকায় যায়। আর আমি একটা স্টোরি বলি, কয়েকদিন আগে আমি দেখলাম এক মহাখালীতে এটা পুরো ড্রোনের ছবি তোলা এক রিক্সা চলতেছে আপনার মহাখালী ফ্লাইওভার দিয়ে, আই ডোন্ট নো কীভাবে সে ওটার উপরে উঠছে, ওটা কিন্তু ও কিন্তু খুব স্পিডেই যাচ্ছে, হ্যাঁ ওটার পিছনে একটা গাড়ি আস্তে আস্তে চলতেছে অ্যান্ড এই ট্রাফিক চলে আসছে প্রায় বনানী পর্যন্ত। সো অলমোস্ট ধরেন 500 থেকে 700 গাড়ি রাস্তায় গেছে এবং বনানী পর্যন্ত যে কামাল আতাতুর্ক পর্যন্ত সে গাড়ি কিন্তু স্ট্যান্ড স্টিল, সব স্ট্যান্ড স্টিল। হ্যাঁ কেন? বিকজ একটা এই রিক্সার সামনে পুরো রাস্তা খালি। সো এই যে পরিমাণ তেল আপনি উড়াই ফেলতেছেন, দা গ্যাস বলেন, অকটেন বলেন, ডিজেল বলেন, বাস থেকে শুরু করে সব এই যে কয়েক হাজার গাড়ি যে রাস্তার মধ্যে আটকায় আছে, হ্যাঁ এগুলার কি আমাদের পকেট থেকে যাচ্ছে না? এটা কি রাজস্ব থেকে যাচ্ছে না? আপনি কোথা থেকে টাকা বাঁচাতে দিচ্ছেন? হাউ এক্স্যাক্টলি আর ইউ সেভিং মানি? যে আমি ট্যাক্স বাড়ায় রাখছি যেন বাংলাদেশের মানুষ গাড়ি না কিনতে পারে, যাতে মানুষজন এই রিক্সারে আপডেট বানায় এটারে রকেট বানায় ফেলে। জাকির ভাই, আমরা একটু শেষ করব, ছোট ছোট করে একটু জানতে চাই, এখন আসলে যারা গাড়ি কিনছেন তারা নতুন গাড়ি না পুরাতন রিকন্ডিশন গাড়ি বেশি ঝোঁকটা কি, ট্রেন্ডটা কোন দিকে? এটা ডিপেন্ড করে বেসিক্যালি আপনার মানুষের উপরে। যারা আমরা যে দেখেছি যে যারা ফার্স্ট টাইম কার বায়ার তারা বেশিরভাগ দে লাইক ব্র্যান্ড নিউ গাড়ি। যারা কয়েকবার কিনতেছে দে নিড আ সেকেন্ড কার। বেসিক্যালি রিকন্ডিশন কার ইজ ইউ গেটিং বাইং আ সেকেন্ড হ্যান্ড কার, যে আপনার অলরেডি একটা গাড়ি আছে, আপনি আরেকটা কিনে ব্যাকআপ রাখতে চাচ্ছেন, সেটা তারা আছে একটা সেকেন্ড হ্যান্ড কার। থার্ড জিনিস যেটা দেখবো, তারা আপনার রিকন্ডিশন গাড়িতে আপনার এই ফেসিলিটি, যেমন আপনি 5 বছর পুরানো গাড়িতেও বিদেশে একটা টাইমে যে ফেসিলিটিগুলো পাচ্ছে সেটা কিন্তু এখন আমরা দিতে পারতেছি আমার ব্র্যান্ড নিউ গাড়ির মধ্যে। সো ডিপেন্ডস করে বেসিক্যালি ডিপেন্ডস করে ডিফারেন্ট। নতুন গাড়ি সার্বিকভাবে শুধুমাত্র আপনাদের ব্র্যান্ড না, নতুন গাড়ির বিক্রিটা কেমন বাড়ছে? ইনক্রিজিং আমি বলবো ট্রেমেন্ডাসলি অনেক বেড়ে গেছে বাংলাদেশে কম্পারেটিভলি। আপনি ধরেন 5 বছর আগে কিন্তু আপনার রিকন্ডিশন 60-70% ছিল, এখন আপনি বলবো আপনি অ্যাটলিস্ট 50-50-তে চলে আসতেছে কিন্তু নতুন এবং রিকন্ডিশন 50-50 হয়ে গেছে। হ্যাঁ আমার যতটুকু হিসাব 50-50 হয়েছে, প্রায় কাছাকাছি চলে আসতেছে। আপনার রিকন্ডিশন মার্কেট ইজ মোস্টলি ফোকাস করতেছে আপনার হাই এন্ড গাড়িগুলোতে, বেশিরভাগই মানুষ রিকন্ডিশন গাড়ি নিতে যাচ্ছে ফর সাম রিজন। এগুলা করে একটা বিশাল বড় একটা আপনার যদি আপনি দেখেন বড় বড় দামি দামি যেসব গাড়িগুলো আছে এইটাতে একটা তারা প্রাইস ব্রেক পায়, হ্যাঁ সেজন্য মানুষ ওগুলোর উপরে রিকন্ডিশনে যাচ্ছে। বাট কম্পারেটিভলি আমরা এখন অনেক কর্পোরেটের সাথে কাজ করতেছি, আমরা দেখতেছি যে দে আর লাইকিং দ্য ফ্যাক্ট আপনার সার্ভিস দিতে পারতেছি। আপনার গাড়িটা নিয়ে যাবেন একটা সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, সার্ভিস সেন্টার একটা বলে দিল যে আপনার 50,000 টাকা বিল হয়েছে, আপনার অ্যাকচুয়ালি কিছুই হয়নি গাড়ির মধ্যে, সেখানে আপনার ওই জিনিসটা তো আপনার ফুল আমরা ব্যাক টু ব্যাক দিয়ে দিচ্ছি। এবং আপনার যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ি আপনার 5-6 বছরের মধ্যে কিছু এমনিও হওয়ার কথা না। জাকির ভাই, আমরা একদম শেষ করছি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সময় আলাপকে। দর্শক, আমরা কথা বলছিলাম কিভাবে আসলে বাংলাদেশে কম দামে, তুলনামূলক কম দামে নতুন গাড়ি পাওয়া যাবে। সেক্ষেত্রে আজকের অতিথির দাবি এবং অতিথির যুক্তি যে কর কাঠামোটা রিভাইজ করলে আসলে এটা সম্ভব, না হলে সম্ভব না। আর সেক্ষেত্রে যদি কর কাঠামো রিভাইজ করা হয়, ক্রেতা কম দামে গাড়ি পাবেন, জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আয় বাড়বে এবং একই সাথে তারা একটা দীর্ঘমেয়াদী সাস্টেনেবল একটা বিজনেস পাবে। তো সময়ের আলাপে আজ এটুকুই, সঙ্গে থাকুন সময়ের।